good evening and welcome to all today's discussion on pericardial effusion and pericardial cardiac tamponade. Actually, pericardial effusion and cardiac tamponade. আমরা কতদিন আলোচনা করছি অ্যাকুট পেরিকার্ডাইটিস আমরা এবং বলছিলাম যে অ্যাকুট পেরিকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিসের একটা কমপ্লিকেশন হতে পারে যে পেরিকার্ডিয়াল ইফিউশন খুব কমনলি অ্যাসোসিয়েটেড থাকে আবার পেরিকার্ডিয়াল ইফিউশন যখন খুব র্যাপিডলি কালেক্টেড হবে বা পেরিকার্ডিয়াল ইফিউশন যখন হলো হিউজ অ্যামাউন্ট অফ কালেকশন হবে তখন কি করবে হার্টকে কম্প্রেস করবে যেহেতু পেরিকার্ডিয়াল স্পেসে যখন ফ্লুইড থাকবে তখন হার্টকে মুভমেন্ট করতে দিবে না হার্টকে ডাইলেট যেটা আমরা বলি ডায়াস্টলকে ইনহিবিট করবে ডায়াস্টলে বাধা দিবে ফলে কি হবে এই যে আমাদের এই যে জিনিসটুকু হবে যে হার্টের কার্ডিয়াক আউটপুট কমে যাবে ফলে কি হবে এটাকে আমরা বলছি কার্ডিয়াক ট্যাম্পোনেট তাহলে পেরিকার্ডিয়াল ইফিউশন একটা কমপ্লিকেশন হতে পারে পেরিকার্ডাইটিসের কার্ডিয়াক ট্যাম্পোনেট হতে পারে এবং ইফ দেয়ার ইজ এ লং স্ট্যান্ডিং পেরিকার্ডিয়াল ইফিউশন পারসিস্ট যদি করে তাহলে পেশেন্ট মে ডেভেলপ কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস বলে থাকে যে কমপ্লিকেশন অফ pericardial effusion or complications of pericarditis patient may develop constrictive pericarditis after a long time especially এই জন্য যখন venous pericarditis বা pyogenic pericarditis এই ধরনের কন্ডিশন থাকে তখন সাধারণত এখানে খুব দ্রুত এখানে ইনফ্লামেটরি প্রসেসের কারণে যে আমাদের দুইটা প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর যে ভিসারাল পেরিকার্ডিয়াম যেটা আছে সেটাকে অ্যাডিশন হয় ফলে পেশেন্ট মে ডেভেলপ কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস তাহলে এই মোটামুটি আমাদের কমপ্লিকেশন আছে আমরা প্রথম দিন পেরিকার্ডিস আলোচনা করছি এবং আমরা আজকে আলোচনা করব আরেকটা কমপ্লিকেশন সেটা হলো পেরিকার্ডিয়াল ইফিউশনস এবং পেরিকার্ডিয়াল কার্ডিয়াক ট্যাম্পোনেট এবং নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আই উইল ডিসকাস অন কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস তাহলে আমাদের এই যে এখানে যে ছবিটা দেওয়া হয়েছে জাস্ট একটা ওভারভিউ করার জন্য যে লেয়ার অফ পেরিকার্ডিয়াম আমরা বলি যে ভিসারাল পেরিকার্ডিয়াম আর ফাইব্রাস পেরিকার্ডিয়াম এখানে আছে যে সেরাস পেরিকার্ডিয়াম বা আছে এখানে ফাইব্রাস পেরিকার্ডিয়াম আছে একদম বাইরে লেয়ারে ফাইব্রাস লেয়ার থাকে আর ভিতরে সেরাস লেয়ার থাকে এখন সেরাস পেরিকার্ডিয়ামের দুইটা অংশ একটা যেটা ভিসেরার সাথে অর্থাৎ যেটা মায়োকার্ডিয়ামের সাথে যেটা হার্টের সাথে যে লেয়ারটা লাগানো থাকে সেটাকে ভিসেরা যেহেতু বলে ভিসারাল পেরিকার্ডিয়াম আর যেটা ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সাথে লাগানো থাকে সেটাকে বলতেছি আমরা প্যারাইটাল পেরিকার্ডিয়াম এন্ড দি স্পেস বিটুইন দিস টু লেয়ার ইজ কল্ড পেরিকার্ডিয়াল স্যাক এখন এই যে আমাদের বলছে পেরিকার্ডিয়াল ইফিউশন যেটা আছে সেটা সাধারণত আমরা বলতেছি there is a collection of fluid within this space this pericardial sac এবং এটা excess amount যদি জমা হয় তার মানে normally there is possible that a small amount of fluid is usually present within this pericardial sac এটা বলে 15 থেকে 50 ml পর্যন্ত ml pericardial effusion may present normally in a person তাহলে এর চেয়ে যদি বেশি হয় pericardial effusion is more than 50 ml then it is called pathological এখন এই প্যাথোলজিক্যাল পেরিকার্ডিয়াল ইফিউশন কি কারণে হতে পারে আমরা এই নেক্সট এতে আসবো আমরা বলছি সবচেয়ে মোস্ট কমন কারণ যেটা দিস ইজ এ কমপ্লিকেশন অফ পেরিকার্ডাইটিস পেরিকার্ডাইটিসের কমপ্লিকেশন হিসেবে সাধারণত আমাদের পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে এটাই আর দেয়ার মে বি সাম আদার কজেস এ লট অফ কজেস সেটা পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে আমরা লেট আস সি ইন লেটার অন এখন আমাদের যেটা আলোচনা করতেছিলাম সেটা হলো যে the accumulation of excess amount of fluid within the pericardial sac is called pericardial effusion এই যে আমরা এখানে দেখতেছি যে accumulation of excess amount of fluid in the pericardial space এই যে নরমাল যেটা দেখতেছি আমরা যে এবং যেটা অ্যামাউন্টটা যেটা এই যে pericardial effusion এবং এই pericardial effusion যখন if there is a huge amount of pericardial effusion is accumulated within the pericardial sac it will compress over the heart then this cardiac tamponade may ensue তাহলে এরকম এটা হতে পারে এখন নরমালি আমরা যেটা বলছিলাম যে অলরেডি উই হ্যাভ ডিসকাস যে যেটা সেরাস যেটা আছে পেরিকার্ডিয়াম এটা হ্যাজ গট টু লেয়ার্স ভিসারাল এন্ড প্যারাইটাল পেরিকার্ডিয়াম ভিসারাল লেয়ার্স ইজ অ্যাটাচড টু দা ভিসেরা অর্থাৎ হলো হার্টের সাথে অ্যাটাচ থাকে এবং প্যারাইটাল লেয়ার ইজ অ্যাটাচড টু দা ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং এই দি স্যাগ যেটা থাকে দুইটার মাঝখানে সেটাতে সাধারণত দেয়ার ইজ এ পটেনশিয়াল দিস ইজ এ পটেনশিয়াল স্পেস এবং এখানে সাধারণত অ্যাকুমুলেশন হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড যেটা ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে এখন আমরা যে অলরেডি বলছিলাম যে 15 to 50 ml পেরিকার্ডিয়াল ইফিউশন মে প্রেজেন্ট ইন এ নরমাল ইন্ডিভিজুয়ালস আচ্ছা এখানে আমরা ছবি দেখলাম আচ্ছা এখানে পেরিকার্ডিয়াল ইফিউশনস অলরেডি উই হ্যাভ ডিসকাসড আমরা এটা বলছি যে স্পিড অফ অ্যাকুমুলেশন ডিটারমাইন্স ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্স
অর্থাৎ আমাদের যে পরিমাণ যেটা যে পেরিকার্ডিয়াল ইফিউশন হয়ে যে টেম্পোনেট ডেভেলপ করবে যে পেশেন্ট, এই টেম্পোনেট ডেভেলপ করবে কি করবে না আসলে এটা ডিপেন্ড করতেছে যে কত দ্রুত আসলে পেরিকার্ডিয়াল ইফিউশন জমা হচ্ছে। অনেক সময় দেখা যায় স্মল অ্যামাউন্ট অফ পেরিকার্ডিয়াল ইফিউশন যদি থাকে এবং এটা যদি খুব দ্রুত জমা হয় যেটা কোনো ট্রমাটের কারণে মূলত, সেটা দেখা যাচ্ছে দিস স্মল অ্যামাউন্ট ক্যান ইনডিউস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কার্ডিয়াক টেম্পোনেট। কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্রনিক পেরিকার্ডাইটিস বা ক্রনিক ইফিউশন যেটা জমা হচ্ছে, there may be a large amount of pericardial effusion may accommodate within the pericardial space এবং patient may not have any features of cardiac tamponade। এবং এখানে বলা আছে যে পেশেন্টের ইভেন 1 লিটার পর্যন্ত ফ্লুইড যদি স্লোলি জমা বা হতে থাকে, ইভেন পেশেন্টের পেরিকার্ডিয়াল স্ট্রেসিং এর ফলে যে পেশেন্ট মে নট হ্যাভ এনি সিমটমস অর মে নট হ্যাভ সাইন্স। তার মানে আমাদের যেটা পেরিকার্ডিয়াল টেম্পোনেট যেটা বলছে যে ইফিউশন হয়ে যেটা টেম্পোনেট হবে, সেটা আসলে ডিপেন্ড করতে যে কত দ্রুত আসলে আমাদের পেরিকার্ডিয়াল ইফিউশনটা জমা হচ্ছে, ফলে এটাই কম্প্রেস করবে। কারণ যদি আস্তে আস্তে জমা হতে থাকে যে পেরিকার্ডিয়াম যেটা সেটা স্ট্রেচিং হতে থাকে এবং সেটা ফ্লুইডকে অ্যাকোমোডেট করতে পারে, ফলে পেশেন্ট মে নট ডেভেলপ এনি ফিচার্স অফ কার্ডিয়াক টেম্পোনেট। এবং দিস পেরিকার্ডিয়াল ইফিউশনস বা মে অকার মে ডিউ টু different causes আমরা অলরেডি আলোচনা করব। This may be viral causes, may be tuberculosis, or there may be malignancies, or there may be uremia in coronary renal failure. Presence of diffusion does not define cardiac tamponade। অর্থাৎ diffusion হলেই যে আমার cardiac tamponade হবে এমন কোনো কথা নাই। আমরা বলছি যে small amount can produce cardiac tamponade, আবার যদি slowly যদি a large amount may not produce any cardiac tamponade। আমার এখানে যে মেজর কজ অফ পেরিকার্ডিয়াল ডিজিজ যেটা আমরা মানে আলোচনা করতেছি যে what are the causes of pericardial disease or pericarditis and eventually that lead to the development of the pericardial effusion। এটা যদি আমরা আলোচনা করি, there are some infectious causes, there are a lot of infectious causes that may be viral, that may be tubercular, or there may be even parasitic causes may cause the pericarditis and that may lead to the development of pericardial effusion। There may be some neoplastic causes, that means malignancy. It is malignancy of the heart itself or malignancy around the surrounding structures that may metastasize to the pericardium, can lead to the development of the formation of the effusion। There may be some primary tumors of the heart can produce the effusion, or there may be as a part of the paraneoplastic syndrome। আমরা জানি যে প্যানকোস টিউমার অথবা যে লাং কার্সিনোমা যে paraneoplastic syndrome নাম শুনছি, যেটা বলা আছে যে features that cannot be explained by the tumor itself is called paraneoplastic syndrome। এই paraneoplastic syndrome এর কারণে patient may have pericardial effusions, and there may be some cardiac causes itself। cardiac causes মধ্যে important cause আমরা জানছি যে যদি এমআই হয়, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হওয়ার পরে সাধারণত দেখা যায় যে থরো যখন মায়োকার্ড ইনভলভ হবে, সুতরাং সেখানে আমার পেরিকার্ডিয়াম মে ইনভলভ and patient may develop pericardial effusion। or যদি হার্ট অ্যাটাক হওয়ার পরে বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হওয়ার পরে একটা সার্টেন লিমিটের পরে যখন এই মায়োকার্ডিয়াল টিস্যু যেটা আছে ড্যামেজ হচ্ছে, এর উপর অনেক সময় ইনফ্লামেশন প্রসেস বা অটোইমিউন রিঅ্যাকশন তৈরি হয়, ফলে patient may develop pericardial effusion after a certain period of time, especially 2 to after 4 weeks, even after 6 weeks patient may have pericardial effusion after myocardial infarction, and this is actually at an autoimmune reaction, and this is called Dressler syndrome। We have already know that this is as a complication Dressler syndrome। এবং patient as a part of the myopericarditis or myocarditis এর ফলে patient may develop pericardial effusion। or if there is a dissecting aneurysm, dissecting aortic aneurysm যখন আমাদের root of the aorta কে ইনভলভ করবে, তখন অনেক সময় দেখা যায় যে এই রাপচার হয়ে আমাদের ডিসেকশন হয়ে আমাদের a large amount of fluid, especially blood may accumulate in the pericardial space, তখন আমাদের pericardial effusion হতে পারে। A patient may have some autoimmune disease that can cause pericarditis, even pericardial effusion that include SLE is a common cause, rheumatoid arthritis, some vasculitis, scleroderma, and misconductive tissue that causes the autoimmune. These are the autoimmune diseases that can cause pericardial effusion, and there are some other vasculitic disease like polyarteritis nodosa, sarcoidosis, even Crohn's disease, ulcerative colitis, Whipple's gland cell arteritis. As a part of the Behçet's disease, a patient may have pericarditis, even pericardial effusion। আর অলরেডি রিউমেটিক ফিভার যখন আমরা আলোচনা করছি, রিউমেটিক ফিভার আমরা আলোচনা করছি, তখন আমরা বলছি in rheumatic fever patient may have endocarditis, patient may have myocarditis, even patient may have pancarditis as a part of the pancarditis means the involvement of the all the 3 layers
when there is inflammation of all the three layers, especially in the rheumatic fever, আমরা জানি rheumatic fever যে কার্ডাইটিস হয় সেটা আসলে অটোইমিউন রিঅ্যাকশনের জন্য এটা হয়, ক্রস রিঅ্যাকশনের জন্য এটা হয়। ফলে পেশেন্ট if there is involvement of the pericardium in rheumatic fever, so there is a accumulation of the fluid in the pericardial space, that is pericardial effusion. And there are some metabolic causes, especially hypothyroid. আমরা জানি যে সাধারণত আমরা যখন ইকো করার সময় মানে এটা বলি তোমাদের যে আমরা যখন স্মল অ্যামাউন্ট অফ pericardial effusion আমরা যখন পাই তখনই আমরা সাসপেক্ট করি দিস পেশেন্ট মে হ্যাভ pericardial hypothyroidism। তখন আমরা এই সব রোগের দেখি যে ওবেসিটি আছে কিনা বা হিস্ট্রি নিয়ে তখন আমরা বা হিট ইনটলারেন্স আছে কিনা তখন আমরা দেখি যে এই সব রোগের ক্ষেত্রে অনেক সময় থাইরয়েড করলে দেখা যায় তাদের ইভেন ওই সময় হাইপোথাইরয়েডিজম ডেভেলপ আমরা ডায়াগনোসিস করতে পারি, যে মানে রেট্রোগ্রেড ডায়াগনোসিস অনেক সময় হয় যে কোনো কারণে হয়তো ইকো করতে পাঠাইছে, বুকে ব্যথা করে বা হচ্ছে, তখন আমরা দেখা যাবে রোগীর হয়তো ওবেসিটি আছে বা নাও থাকতে পারে, আমরা এই pericardial effusion করলাম সামান্য পরিমাণে, তখন আমরা থাইরয়েড টেস্টের জন্য করতে বলে আমরা তখনই দেখি হাইপোথাইরয়েড তখন ডায়াগনোসিস হয় এক্ষেত্রে। Patient may have uremia, that is uremia that is chronic renal failure. In chronic renal failure, patient may have pericardial effusion, and there is a ovarian hyperstimulation syndrome can produce the pericardial effusion, and there may be some trauma that can cause the accumulation of fluid, especially blood within the pericardial space, and that is there is blunt or penetrating trauma, or there is a iatrogenic, that is catheter pacemaker perforation. আমরা তো পেসমেকার করি, অনেক সময় পেসমেকারের যে লিড আছে এই লিডটা অনেক সময় দেখা যায় হার্ট অ্যাটাকের পরে, স্পেশালি ইনফ্লেমার পরে যখন আমরা পেসমেকার করতে চাই, কারণ টেম্পোরারি পেসমেকার, অনেক সময় পেসমেকারটা শক্ত থাকার কারণে তার মাথা অনেক সময় খোঁচা মেরে অনেক সময় দেখা যায় যে আমাদের যে অংশটা ইনফ্রাকশন হলো সেই অংশে র থাকে, সুতরাং সেখান থেকে অনেক সময় যে আমাদের ক্যাথেটার অথবা আমাদের যে পেসমেকারের যে লিড যেটা আছে লিডটা পারফোরেট করে তখন pericardial effusion চলে আসে এবং এখানে pericardial effusion ডেভেলপ করতে পারে, এবং এটা অবশ্যই ব্লাড থাকে, যেহেতু ব্লাড আসে সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি। এবং কার্ডিওপালমোনারি রিসাসিটেশন করার সময় অনেক সময় দেখি যাতে এখানে ট্রমা হয়, আমরা চেস্টের উপরে কম্প্রেশন করি, দ্যাট মে প্রডিউস দ্য pericardial effusion, and there are some radiation may cause the pericarditis, even the pericardial effusion. And what are the infective causes that causes the pericardial effusion? There are some viral causes, that are some bacterial, mycoplasma, fungus, parasite, even infective endocarditis with valve abscess may cause the pericardial effusion. What are the viral causes? That are the Coxsackie B virus, Zika virus, adenovirus, Epstein-Barr virus, cytomegalovirus, influenza virus, varicella virus, rubella virus, HIV, hepatitis B, mumps, and parvovirus B19 can cause the development of the pericarditis, even pericardial effusion. There are some bacterial causes like Staphylococcus, Streptococcus, Pneumococcus, Haemophilus, Neisseria, gonorrhea or meningitis, and Chlamydia, Legionella, tuberculosis, TB, especially TB is an important cause of pericardial effusion. Even Salmonella, that is typhoid fever. In typhoid fever, there is may development of the pericardial effusion, and there are some Lyme disease can cause pericardial effusion. There's some mycoplasma or some fungus like Histoplasma, Aspergillosis, blastomycosis, coccidioidomycosis, actinomycosis, nocardia, even candida can cause the pericardial effusions or pericarditis. And some parasite like Echinococcus, amoebiasis, and Toxoplasma, there is involvement of the pericardium that causes the pericardial effusions, may develop pericardial effusion. So actually these are the infective causes. So what are the common causes that can produce the pericardial effusion? These are commonly asked in our exam. What are the common causes? So common cause বলতে প্রথমে আমরা যদি ইনফেক্টিভ কজ বলি সেখানে টিউবারকুলোসিস বলতে হবে এবং ভাইরাল কজ বলতে হবে সেখানে ইনফেকশন ক্ষেত্রে। রেডিয়েশন ইজ ওয়ান অফ দ্য কমন কজ। এখন যেহেতু ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে রেডিয়েশন, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার এবং লাং ক্যান্সারে যেহেতু রেডিয়েশন ব্যবহার করা হয়, সুতরাং যেহেতু আমাদের কার্ডিয়াম বা হার্ট যেহেতু কাছাকাছি থাকে, সুতরাং রেডিয়েশন অনেক সময় দেখা যায় হার্ট ইনভলভমেন্ট হয়, ফলে দেখা যায় মেবি রেডিয়েশন পেরিকার্ডাইটিস দ্যাট মে লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পেরিকার্ডিয়াল এফিউশন। আমরা অনেক সময় রোগী যখন ফলো আপে আসছে তখন বেশ করে যারা রেডিওথেরাপি পাচ্ছে তখন আমরা দেখি যে এই রোগী বা ইভেন কেমোথেরাপি রোগীদের আমরা পেরিকার্ডিয়াল এফিউশন ডেভেলপ করতে দেখি। ইভেন তাদের মায়োকার্ডাইটিস অথবা তাদের অনেক সময় দেখা যায় যে কার্ডিয়াক ফাংশন বা বিশেষ করে এলভি ডিসফাংশন ডেভেলপ করে। এবং নিওপ্লাজম, সাম ক্যান্সার ক্যান ইনভলভ দ্য পেরিকার্ডিয়াম, সাম মায়োকার্ডাইটিস অথবা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এই জন্য আমাদের পেরিকার্ডাইটিস হতে পারে। দেয়ার মে বি ট্রমা, দেয়ার মে সাম অটোইমিউন ডিজিজ, some drugs and metabolic causes.
especially uremia, hypothyroidism. And these are the actually some causes, common causes that can cause the pericardial effusion. এখানে আমরা ছবিতে দেখতেছি, দেখো there is a ইকোতে দেখতেছি ইকো ফ্রি স্পেস। এখান থেকে এটা হলো পেরিকার্ডিয়াম, এটা ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এটা হলো ভিসারাল পেরিকার্ডিয়াম আর প্যারাটাল পেরিকার্ডিয়াম। এর মাঝখানে দেখা যায় there is a gap, there is a huge collection of the fluid in the pericardial space। এটাকে আমরা বলতেছি পেরিকার্ডিয়াল ইফিউশন, আমাদের এরকম ফিচার পেতে পারি ইকোতে। আচ্ছা, এখন there is a maybe classification in pericardial effusion. Pericardial effusion may be classified in different ways. সেটা অনসেটের উপরে যদি আমরা ভিত্তি করি যে অ্যাকুট অনসেট হতে পারে, সাবঅ্যাকুট অনসেট হতে পারে, অথবা ক্রনিক হতে পারে। If it is persist more than 3 months of pericardial effusion, then it is called chronic pericardial effusion. Depending on the size, pericardial effusion may be divided into mild, moderate, and large. Mild when the pericardial effusion is less than 10 millimeter, are in echocardiography measurement. When there is a moderate amount, that is called 10 to 20 millimeter, and when the fluid collection is more than 20 millimeter, then it is called large pericardial effusion. And according to the distribution, and pericardial effusion may be classified as circumferential and loculated. The circumferential means the pericardial effusion lies around the heart, that lies around the whole of the heart. And loculated means lobulated or loculated, that is means localized, that is the collection of the pericardial fluid. And according to the composition of the pericardial fluid, it may be classified as transudate and exudate. Now we all know that a transudate means এখানে প্রোটিন কম থাকে, আর এক্সুডেটে প্রোটিন বেশি থাকে। সাধারণত এমনি 3 গ্রামের বেশি থাকে, সেটা আমরা এক্সুডেট বলি। 3 গ্রামের কম থাকলে সেটা আমরা ট্রানজিউডেট বলি। এখন হাউ উই ক্যান ডায়াগনোসিস এ কেস অফ পেরিকার্ডিয়াল ইফিউশন, তার আগে যদি আমরা বলি হাউ এ পেশেন্ট উইথ পেরিকার্ডিয়াল ইফিউশন মে প্রেজেন্ট, সেখানে আমরা ওই যে বলছি যে এইভাবে সাধারণত বলা হচ্ছে পেশেন্ট মে বি অ্যাসিম্পটোমেটিক ইফ দেয়ার ইজ এ মাইল্ড পেরিকার্ডিয়াল ইফিউশন, and a patient with mild pericardial effusion may be asymptomatic। আর একটা হতে পারে, আর 2 নম্বর দুটো collection of the fluid in the pericardial space, সেখানে জন্য patient may have some symptoms। সেটা কি হতে পারে? Patient may present shortness of breath, even there is maybe due to collection of the fluid in the chest, যেহেতু pericardial space, সুতরাং there may be a feeling of tightness or feeling of heaviness within the chest। এটা পেশেন্টের হতে পারে। অথবা পেশেন্ট যেটা হতে পারে, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ আন্ডারলাইং causes, features of underlying causes, like there may be features of tuberculosis, there may be features of viral disease, even আমাদের যে ভাইরাসের মধ্যে যেটা আমরা কমনলি বলি যে যেটা করোনা ভাইরাস, এটাও কেন ইট ক্যান কজেস দ্য পেরিকার্ডিয়াল ইফিউশন ইটসেলফ, মায়োকার্ডিটিস বা পেরিকার্ডিটিস করতে পারে। এখন আমাদের আর যেটা আন্ডারলাইং কজের যে ফিচার যেগুলো বললাম, সেই ফিচারগুলো আসতে পারে, এবং ইভেন পেশেন্ট মে প্রেজেন্ট উইথ দ্য কমপ্লিকেশন ফিচার নিয়ে হতে পারে। দেয়ার মে বি ফিচার্স অফ pericardial cardiac tamponade, যদি pericardial effusion large amount of collection হয়, অথবা pericardial effusion rapidly accumulated হয়, that may lead to the development of the cardiac tamponade. So patient may have features of cardiac tamponade, or if there is a long standing pericardial effusion persist করে, তখন সেই ক্ষেত্রে patient may present with constrictive pericardial features of constrictive pericarditis may present করতে পারে। তাহলে আমাদের যেটা বলে যে আমাদের আসলে how a patient with pericardial effusion may present, তাহলে আমরা সাধারণত এভাবে অ্যাপ্রোচটা করব, এভাবে আমরা দেব। তো এখন যদি আমরা বলি হাউ পেরিকার্ডিয়াল ইফিউশন অফ এ পেশেন্ট ক্যান বি ডায়াগনোসড, ডায়াগনোস করার জন্য একটা আমাদের বলতে পারি যে সহজ হয়ে যায়, আমরা শুধু পেরিকার্ডিয়াল ইফিউশন ডায়াগনোসিস করবো। সেক্ষেত্রে আমরা বলি যদি আমরা চেস্ট এক্সরে করি, তাহলে আমরা কার্ডিওমেগালি পাই। সুতরাং কার্ডিওমেগালি যদি আমরা পাই কখনো, সেখানে আমরা উই শুড সাসপেক্ট দি পেশেন্ট মে হ্যাভ পেরিকার্ডিয়াল ইফিউশন একটা। আর ইসিজি যদি আমরা করি, আমরা ইসিজির ক্ষেত্রে যেটা করি, পেরিকার্ডিয়াল ইফিউশন যদি পাই, তাহলে ইসিজির ক্ষেত্রে আমরা লো ভোল্টেজ ইসিজি পাওয়া থাকে, যেহেতু as there is a collection of fluid around the heart, so there is a hindrance or there is obstruction of the flow of the current from the heart to the chest wall। ফলে এই বাধা পাওয়ার জন্য সাধারণত আমাদের দেখা যাবে যে এই যে ইসিজি ভোল্টেজ যেটা আছে, লো ভোল্টেজ ইসিজি পাওয়া যায়। আর আমরা ট্যাকিকার্ডিয়া অনেক সময় আমরা উইমেগেট সাইনাস ট্যাকিকার্ডিয়া আমরা সাধারণত পাই থাকি, এবং আমাদের যে ইসিজিতে আমাদের পালসাস অল্টারনেন্স আমরা ইসিজিতে পেতে পারি ইফ দেয়ার ইজ এ হিউজ পেরিকার্ডিয়াল ইফিউশন যদি থাকে, বা কার্ডিয়াক টেম্পোনেটও থাকে, বা সাধারণত হিউজ পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে। কারণ হিউজ পেরিকার্ডিয়াল ইফিউশনে যদি থাকে, ওর মধ্যে কি হার্টটা দুলতে থাকে, অসিলেশন দেখা যায়, there is a pendulum like oscillation। সুতরাং এই অসিলেশন জন্য কখনো কখনো হার্টটা চেস্টের কাছে যাচ্ছে, তখন হলো ভোল্টেজ বেশি হবে, আবার যখন away from the chest হবে তখন ভোল্টেজ ছোট হবে। ফলে there is an alternation of the high voltage and low voltage in ECG,
দিস ইজ কল্ড পালসাস অল্টারনেন্স, এটাকে আমরা পালসাস অল্টারনেন্স বলতেছে ইসিজি। তাহলে ইসিজিতে পালসাস অল্টারনেন্স পাওয়া যেতে পারে। আর পাবো আমরা ইকোকার্ডিওগ্রাফি, এটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন। ইকোকার্ডিওগ্রাফিতে আমরা একটা হতে পারে সেখানে আমরা যে একটা হলে যে কি পরিমাণে আমাদের ফ্লুইড কালেকশন আছে সেটা আমরা ডায়াগনোসিস করতে পারবো, এবং এটা বিভিন্ন টাইপ যেটা আমরা ক্লাসিফিকেশন করলাম যে পেরিকার্ডিয়াল এফিউশন, সেটাও আমরা কিছু ডায়াগনোস করতে পারবো। ইভেন পেরিকার্ডিয়ামের মধ্যে যে ফ্লুইড আছে এবং ফ্লুইডের মধ্যে কোনো এক্সিডেন্ট বা ট্রানজিটেড আমরা কখন কখন আমরা ডায়াগনোসিস করতে পারি। এবং একটা আরেকটা সুবিধা আছে যে আমরা যে পেরিকার্ডিওসেন্টেসিস করি, অর্থাৎ আমরা যে পেরিকার্ডিয়াল ফ্লুইড ট্যাপ করি বা পেরিকার্ডিয়াল ফ্লুইড যে ড্র করি, এই পেরিকার্ডিয়াল ফ্লুইড ড্র আমরা ইকোর গাইডেন্সে আমরা সাধারণত করা উচিত এবং ইকো গাইডেন্স আমরা করতে পারি। এই যে ইকোর একটা সুবিধা আছে, দুইটা হলো একটা ডায়াগনস্টিক আর দুই থেরাপিউটিক সুবিধা। আচ্ছা, আর হলো আমাদের ওর মধ্যে আমরা সিটি কার্ডিয়াক সিটি করতে পারি বা কার্ডিয়াক এমআর করতে পারি। কার্ডিয়াক সিটি এবং কার্ডিয়াক এমআর করে আমরা ডায়াগনোসিস করতে পারবো পেরিকার্ডিয়াল এফিউশন, এবং যদি আন্ডারলাইং কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে আমরা সেটাও আমরা ডায়াগনোসিস করতে পারবো। আর একটা হলো যে আমাদের যে আন্ডারলাইং কিছু কজ করার জন্য আমাদের বের করার জন্য আমরা উই ক্যান ডু সাম ইনভেস্টিগেশনস লাইক কমপ্লিট ব্লাড কাউন্ট, অথবা ইএসআর করতে পারি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন করতে পারি, অথবা কিছু মার্কার করতে পারি যে মার্কারগুলো দ্বারা আমরা অটোইমিউন ডিজিজ অথবা টিউবারকুলোসিস এগুলো ডায়াগনোসিস করতে পারবো। আর পেরিকার্ডিওসেন্টেসিস আমরা যে পেরিকার্ডিয়াল ফ্লুইড ট্যাপ করলাম, এই পেরিকার্ডিয়াল ফ্লুইডে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, এই পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা ট্রানজিটেড বা এক্সিডেড সেটা বের করতে পারবো, এবং এইটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা টিবি কিনা বা আমরা টিবির যেটা আছে সেটা আমরা কনফার্ম করতে পারি বাই ডুইং পলিমারেজ চেইন রিঅ্যাকশন পিসিআর করে আমরা পরীক্ষা করতে পারি। তাহলে এই যে কিছু কিছু ইনভেস্টিগেশনস উই ক্যান ডু বাই পেরিকার্ডিয়াল ফ্লুইড, যেখানে আমাদের ডায়াগনস্টিক হেল্প টু আইডেন্টিফাই দ্য আন্ডারলাইং কজেস আমাদের হেল্প করতে পারে। আবার কখনো কখনো যে আমরা ট্যাপ করার পরে যদি এটা হেমোরেজিক আসে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্লাড কালেকশন হচ্ছে, সেটাও আমরা বলতে পারি। অথবা যদি আসলে দেখা দুধের মতো সাদা, তাহলে আমরা বলতে পারি মেবি কাইলাস পেরিকার্ডিয়াল এফিউশন। কাইলাস যে অনেক সময় দেখা যায় থোরাসিক রাপচার করে বা বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের যার মেবি কাইলাস পেরিকার্ডিয়াল এফিউশন, সেক্ষেত্রে আমরা ট্যাপ করলে বা যেটা পেরিকার্ডিওসেন্টেসিস আমরা বলতে হয়, অর্থাৎ পেরিকার্ডিয়াল ফ্লুইড যদি আমরা নিডল দিয়ে ড্র করি, তখন আমরা এর কালার থেকে আমরা সাধারণত অনেক সময় ডায়াগনোসিস করতে পারবো যে হোয়াট মে বি দ্য আন্ডারলাইং কজ, ইট ইজ এক্সিডেড অর ট্রানজিটেড, এবং ট্রানজিটেড যদি হয় যে এটা কি ইয়ে কিনা আমাদের হেমোরেজিক কিনা, অথবা এটা আমাদের কাইলাস কিনা, সেটাও আমরা ডায়াগনোসিস করতে পারবো। So actually these are the investigations with that we can diagnosis or confirm the pericardial effusion, and we can also find out the underlying causes that can causes the pericardial effusion. এবং যদি আমরা কমপ্লিকেশন দেখতে চাই যে এই পেশেন্ট হ্যাজ গট এনি কার্ডিয়াক টেম্পোনেট অথবা কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস, সেক্ষেত্রে আসলে আমাদের কয়েকটা ইনভেস্টিগেশন দ্যাট মে হেল্প। এর মধ্যে ইকোকার্ডিওগ্রাফি এন্ড কালার ডপলার এক্সামিনেশন এবং সিটি এবং এমআর এক্সামিনেশন, এগুলো আমাদের ক্যান হেল্প টু কনফার্ম আর ডায়াগনোসিস অফ দ্য pericardial effusions বা complication of the pericardial effusion, especially cardiac tamponade and constrictive pericarditis. এখানে দেখেন আমরা দেখছি, দেখো এখানে ইসিজি লো ভোল্টেজ এবং অল্টারনেট, দেখো একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, তার মানে পালসাস অল্টারনেটস আছে এখানে, এখানে হিউজ পেরিকার্ডিয়াল এফিউশন আছে, তার মানে এটা। এখন দেখো আমরা ইকোতে করতেছি বেডসাইড ইকোকার্ডিওগ্রাফি, দ্যাট ইজ এ হিউজ কালেকশন অফ দ্য ফ্লুইড উইদিন দ্য পেরিকার্ডিয়াল স্পেস, দ্যাট ইজ হিউজ পেরিকার্ডিয়াল এফিউশন আমরা পাচ্ছি। এখন যদি আমরা ট্রিটমেন্ট দিতে চাই, আসলে হঠাৎ ট্রিটমেন্ট আমরা কি করব, ট্রিটমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের সাধারণত ট্রিটমেন্ট ডিপেন্ড করতেছে যে যদি অল্প অ্যামাউন্ট থাকে, অ্যাসিম্পটোমেটিক থাকে, তাহলে তো আমরা কোনো ট্রিটমেন্ট দিব না। আর যদি ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজেস আছে, যেমন ধরো হাইপোথাইরয়েডিজম, তাহলে হাইপোথাইরয়েড ট্রিটমেন্ট দিলে আমার তো অল্প পরিমাণে পেরিকার্ডিয়াল এফিউশন সেটা রিজলভ করে যাবে। বা অনেক সময় দেখে আমরা ট্রিটমেন্ট যেটা আন্ডারলাইং কজে ট্রিটমেন্ট করলে সেটা দিয়ে পেরিকার্ডিয়াল এফিউশন সেটা সাধারণত রিজলভ করে যায়। আর যদি রিজলভ না করে, অথবা আমরা বলছি যে ডায়াগনোসিস করার জন্য অনেক সময় আমরা পেরিকার্ডিওসেন্টেসিস করি, বা ইফ দেয়ার ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ ফ্লুইড উইদিন দ্য কালেক্টেড উইদিন দ্য পেরিকার্ডিয়াল স্পেস, তখন আমরা সাধারণত পেরিকার্ডিওসেন্টেসিস করি। অথবা আমরা যদি ইফ পেশেন্ট ডেভেলপ কার্ডিয়াক টেম্পোনেট, সেক্ষেত্রে যদি স্মল অ্যামাউন্ট অফ ফ্লুইড যদি থাকে and that compresses the heart, তখন আমরা সাধারণত পেরিকার্ডিওসেন্টেসিস করি টু রিলিভ দ্য কম্প্রেশন ওভার দ্য হার্ট, হার্টের কম্প্রেশন কমানোর জন্য আমরা পরীক্ষা করি। তা নাহলে পেশেন্ট মে গো ইনটু দ্য শক, ইভেন পেশেন্ট ইভেন্চুয়ালি ক্যান লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ডেথ হতে পারে। সুতরাং টু প্রিভেন্ট দ্য ডেথ আর টু প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কার্ডিয়াক টেম্পোনেট, আমরা অনেক সময় ট্যাপিং বলে অথবা পেরিকার্ডিওসেন্টেসিস করতে পারি।
তাহলে এই হলো আমাদের পেরিকার্ডিয়াল সেন্স আসলে ইন্ডিকেশন। একটা হলো কার্ডিয়াক টেম্পোনেট যদি ডেভেলপ করে, অথবা দ্যার ইজ হিউজ পেরিকার্ডিয়াল এফিউশন যদি থাকে, এবং যেটাকে আমাকে ট্রিটমেন্ট দেওয়ার পর আমার রেসপন্স করার সম্ভাবনা নাই বা কম করবে স্বাভাবিকভাবেই, তখন অথবা আমাদের এই রেসপন্স করতে সময় লাগে, ততদিন পেশেন্ট মে ডেভেলপ কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস। আমরা দেখছি এটা ট্রানজিয়েন্ট এক্সুডেট টাইপ, এবং এক্সুডেট টাইপের লং টাইম ধরে যদি পেরিকার্ডিয়াল এফিউশন থাকে তখন এটা আমাদের এবং হিউজ পরিমাণ থাকে, তাহলে এটা যখন হিলিং হবে তখন পেশেন্ট মে ডেভেলপ কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস। তখন সাসপেক্ট থাকে, তখন আমরা সাধারণত এই যে ট্যাপিং করে ফ্লুইড কমাই দেই যাতে হিলিংটা তাড়াতাড়ি হয়, হিলিংটা ভালো হয়। আর আর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সাধারণত আর একটা যে ইয়ার কারণে আমরা ডায়াগনস্টিক কারণে অনেক সময় পেরিকার্ডিওসেন্টেসিস করি। আর কখন কখন আমাদের যদি অ্যাকুট পেরিকার্ডিটিস হয়, আমরা কতদিন আলোচনা করছি অলরেডি, অ্যাকুট পেরিকার্ডিটিস হলে অ্যাকুট পেরিকার্ডিটিস এর কারণ হিসাবে আমরা অনেক সময় দেখা যায় অ্যাসপিরিন, এসআইডি বা কলসিসিন আমরা এগুলো ব্যবহার করে থাকি ইফ দেয়ার ইজ অ্যাসিড পেরিকার্ডিটিস উইথ পেরিকার্ডিয়াল এফিউশন যদি থাকে। তাহলে আমরা সেক্ষেত্রে ইনফ্লামেটরি যেহেতু ইনফ্লামেশন প্রসেস এবং যেহেতু পেশেন্ট মে হ্যাভ চেস্ট পেইন, সুতরাং এই চেস্ট পেইন কমানোর জন্য এবং টু রিডিউস দ্য ইনফ্লামেশন, সেক্ষেত্রে আমরা ইউজ সাম অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস লাইক স্টেরয়েড অর লাইক অ্যাসপিরিন or other NSAID like indomethacin or ibuprofen, আমরা এগুলা ইউজ করি সাধারণত, বা কলসিসিন মেবি ইউজড, কলসিসিন অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট আছে। তাহলে আমরা এই ওষুধগুলো ইউজ করি। অলরেডি I have discussed in the earlier in the last class. And আমরা মোটামুটি এই যে পেরিকার্ডিয়াল ফ্লুইডে কি কি পরীক্ষা করি অলরেডি আমরা বলি যে জেনারেল কেমিস্ট্রি করি। এটা জেনারেল কেমিস্ট্রি করে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো আইদার এক্সুডেট অর ট্রানজিয়েন্ট। আমরা প্রোটিন লেভেল দেখি, আমরা এলডিএস দেখি, এবং আমরা সাইটোলজিক্যাল এক্সামিনেশন করতে পারি। সাইটোলজিক্যাল করে আমরা কোনো ম্যালিগন্যান্ট সেল আছে কিনা আমরা ডায়াগনোসিস করতে পারবো, এবং পলিমারের চেইনে পিসিআর করতে পারি টিবি আছে কিনা, বা আর মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করতে পারি। অনেক সময় মাইক্রোব্যাকটেরিয়াম কালচার করি, অ্যারোবিক অ্যানারোবিক কালচার করতে পারি। So these are the actually investigations, treatment, এবং physical findings we can get with a patient of pericardial effusions. এখন আমরা একটু যদি কার্ডিয়াক টেম্পোনেন্ট নিয়ে আলোচনা করি, তাহলে মোটামুটি যে আমরা কার্ডিয়াক টেম্পোনেন্ট আলোচনা করি, কার্ডিয়াক টেম্পোনেন্ট কখন হবে? ওই যে বলছি যাতে যদি স্মল অ্যামাউন্ট অফ ফ্লুইড if it is rapidly accumulates and that compresses the heart, especially the right atrium and right ventricle, এখন তখন আমাদের যে যখন আমাদের ডায়াস্টলকে ইনহিবিট করছে, ডায়াস্টলকে বাধা দিচ্ছে, হার্ট ডায়াস্টল হতে ডিসটেন্স হতে পারতেছে না, তখন আমরা কার্ডিয়াক টেম্পোনেন্ট বলছি। এবং যখন সাধারণত ইন্ট্রাপেরিকার্ডিয়াল প্রেসার ইজ অ্যাবভ দ্য 15 মিলিমিটার মার্কারি, ইউজুয়ালি তো আমাদের এই সময়টা কার্ডিয়াক টেম্পোনেন্ট ডেভেলপ করে। আর ডিউ টু ডেভেলপমেন্ট অফ দ্য কার্ডিয়াক টেম্পোনেন্ট আমাদের সাধারণত আমরা দেখি যে স্ট্রোক ভলিউম এবং পালস প্রেসার এটা কমে যায়, অর্থাৎ আমার যে সিস্টোলিক প্রেসার এবং ডায়াস্টলিক প্রেসার যে গ্যাপ এটা কমে যায়, দ্যাট ইজ সিস্টোলিক প্রেসার কমে যায়, আর স্ট্রোক ভলিউম কমে যায়। স্টোলিক ভলিউম কমলে কার্ডিয়াক আউটপুট করবে, ফলে আমাদের সিস্টোলিক প্রেসার কমবে। এবং দেখা যায় আমাদের এই জন্য ট্যাকিকার্ডিয়া বা হার্ট রেট বেশি হয়, এবং ভেনাস প্রেসার যেহেতু অ্যাকুমুলেশন হতে থাকে ফ্লুইড, যেহেতু আউটপুট হচ্ছে না, ফলে আমাদের ভেনাস প্রেসার বাড়তে থাকবে। And what are the common causes of cardiac tamponade? Cardiac tamponade already আমরা বলছি কার্ডিয়াক প্লুরাল ইফিউশন, যেটা আসলে প্লুরাল ইফিউশনে যেটা সেটা যদি অল্প পরিমাণে হয় এবং সেটা র্যাপিডলি ডেভেলপ করে, অথবা যদি লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড যেটা ডেভেলপ করে, সেটা সাধারণত কার্ডিয়াক টেম্পোনেট করতে পারে। তবে সাধারণত মানে কোন কোন ক্ষেত্রে র্যাপিডলি ডেভেলপ করে সেগুলো আমাদের সাধারণত যেহেতু পেরিকার্ডিয়াল ইফিউশন টেম্পোনেট ডেভেলপ করতেছে, সুতরাং হঠাৎ দ্য কমন কজেস there are pericarditis, there is some tuberculosis, iatrogenic, maybe due to post cardiac surgery or procedure related। বেশ করে আমরা পিডিসি করার সময় বা রিং বসানোর সময় যেটা বলি, অথবা পিডিএমসি করার সময় অনেক সময় আমাদের যে সেপ্টাল বা অনেক সময় যা ফ্রি ওয়াল রাপচার হয়ে আমাদের হলো এই পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করতে, মানে তার ব্লাড জমা হতে পারে। পেরিকার্ডিয়াল ইফিউশন মানে সেক্ষেত্রে ব্লাড জমা হতে পারে এবং পেশেন্ট র্যাপিডলি কার্ডিয়াক টেম্পোনেটে চলে যেতে পারে যদি আমরা সঙ্গে সঙ্গে যে পেরিকার্ডিয়াল সেন্টেসিস না করি। এবং ট্রমা স্বাভাবিকভাবে যে কোনো ট্রমায় আমাদের হিউজ পরিমাণে ফ্লুইড জমতে হেল্প করতে পারে। আর there is some neoplasm and malignancy. Malignancy তো সাধারণত দেখা যায় rapid accumulation of the fluid হয় within the pericardial space that can lead to the development of the cardiac tamponade হতে পারে। These are the common causes. What are the uncommon causes? There may be some collagen vascular disease like vasculitis or SLE, rheumatoid arthritis, scleroderma, and there is radiation induced or that post-myocardial infarction, aeromia, audit recession, there's some bacterial infection or pneumopericardium. Pneumopericardium মানে বাতাস, air in the pericardium is called pneumopericardium. অনেক pericardial synthesis করার সময়
অনেক সময় বাতাস ভিতরে ঢুকে যেতে পারে, সেটাকে নিউমোপেরিকার্ডিয়াম বলতেছে। তাহলে এইসব ক্ষেত্রে আমাদের সাধারণত কার্ডিয়াক টেম্পোনেট ডেভেলপ হতে পারে। So what are the what are the findings or how the patient of pericardiac tamponade usually presents? Our patient with cardiac tamponade gives a history of dyspnea. Patient may present with dyspnea, chest pain, and feeling of fullness. That is মনে হবে বুক ভরা 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 ভরা, যেহেতু হেভিনেস লাগবে এখানে। Nausea, abdominal pain হতে পারে due to hepatic and visceral congestion. Even patient may have dysphagia due to esophageal compression. And there may be some non-specific symptoms like lethargy, fever, cough, weakness, fatigue, anorexia, and palpitation. These are the actual non-specific symptoms. If patient has got tuberculosis, and this tuberculosis can cause the pericarditis, pericardial effusion, and that may lead to the development of the cardiac tamponade. The patient to tuberculosis by year fissure থাকবে স্বাভাবিকভাবে, যে বলে underlying যে cause আছে, underlying cause fissure থাকবে। এবং অন এক্সামিনেশনে পেশেন্টের যেমন ট্যাকিকার্ডিয়াক পাবো, পেশেন্টের হাইপোটেনশন বা পাবো, এবং ট্যাকিপনিয়া যে শর্টনেস অফ ব্রেথ ডিউ টু ইনক্রিজ রেসপিরেটরি রেট আমাদের বেশি পাওয়া যাবে সাধারণত। আর হার্ট সাউন্ড যেহেতু পেরিকার্ডিয়াল ইফিউশন পাচ্ছে, সুতরাং আমরা যখন হার্ট সাউন্ড আমরা কজ কালকুলেট করবো, তখন মাফেল হার্ট সাউন্ড বলা হয় বা ডিমিনিশড বলে হার্ট সাউন্ড আমরা ডিমিনিশড পাবো, কারণ দেয়ার ইজ এ কালেকশন অফ দ্য ফ্লুইড ইন দ্য টু লেয়ার্স অফ দ্য প্লুরাল স্পেস। প্লুরাল স্পেসের দুটো লেয়ারের মধ্যে ফ্লুইড আছে, যেটা আমাদের সাউন্ড ট্রান্সমিট হতে ইনহিবিট করবে, বাধা দিবে। ফলে আমরা যে সাউন্ডটা পাবো চেস্টের উপর থেকে, সেটাকে সাধারণত মাফলড বা একটু সাউন্ড কম পাবো। There may be small sign, that is the inspiratory elevation of the jugular venous pressure. Jugular venous pressure সাধারণত ইন্সপিরেশনের সময় দেখা যাবে বেড়ে গেছে, এবং এটা সাধারণত কনস্ট্রিকটিভ ডিজিজের কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস হলে এটা বাড়ে। আর there may be post-friction rub যদি পেরিকার্ডিটিস যদি থাকে আমাদের, তখন আমরা ওখানে রাব পেতে পারি। আর একটা কোশ্চেন তোমাদের কেউ কমনলি জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ বেক স্ট্রাইড when discussion of the pericardial effusion or cardiac tamponade আলোচনা করার সময় সাধারণত বলা হয় বেক স্ট্রাইড কি। বেক স্ট্রাইড যখন কার্ডিয়াক tamponade হয়, tamponade হলে আমরা বলছি স্বাভাবিকভাবে তখন আউটপুট আমাদের কমে যাচ্ছে। যেহেতু আউটপুট কমে যায়, স্বাভাবিকভাবে পেশেন্ট হ্যাভ হাইপোটেনশন আর ডিক্রিজ আর্টেরিয়াল বিপি, বিশেষ সিস্টোলিক ব্লাড প্রেশার আর কম থাকে, এবং স্বাভাবিকভাবে যেহেতু আমাদের ফ্লুইড যেটা আছে আউটপুট হচ্ছে না, এবং যেহেতু ভেনাস সাইডে কনজেশন আছে, সুতরাং জেভিপি রেঞ্জড হবে। আর যেহেতু হার্ট সাউন্ড যেহেতু আমাদের পেরিকার্ডিয়াল ইফিউশন যেহেতু পেরিকার্ডিয়াল ইফিউশন আছে, সুতরাং সেক্ষেত্রে আমরা অসকালেট করলে হার্ট সাউন্ড আমরা মাফেলড পাবো, বা কোয়াইট হার্ট সাউন্ড বলা হয়, মাফেলড হার্ট সাউন্ড। এটাকে বলা আছে বেক স্ট্রাইড বলে এটাকে। however বেক স্ট্রাইড আর মোর অফেন সিন ইন সার্জিক্যাল পেশেন্ট, মানে যত পেরিকার্ডিয়াল ইফিউশন যখন হিউজ অ্যামাউন্টে থাকে, তখন সাধারণত আমরা বেক স্ট্রাইড পাই। এখানে যে বেক স্ট্রাইড বলা আছে, দেখো যে a patient has hypotension due to reduced cardiac output, reduced stroke volume, patient have raised ABP due to congestion of the blood, and patient have distant muffled heart sound due to pericardial effusion. This is accumulation of a large amount of fluid in the pericardial space. আবার আমরা যেটা যে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস অথবা ইয়েতে পাই, যেমন কার্ডিয়াক টেম্পোনেডে আমরা একটা ফিচার তোমরা সবসময় পালসাস প্যারাডক্সাস। আমরা পালসাস প্যারাডক্সাস কেন পাই? এখানে বলা আছে যে যেহেতু আমাদের নর্মালি যেটা বলা আছে যে ইন্সপিরেশনের সময় আমরা যেটা আমাদের যে ফিলিং হচ্ছে ইন্সপিরেশনের সময়, যে ভেন্ট্রিকুলার যে ফিলিং হয়, বলা আছে যে ইন্সপিরেশনের সময় যে ভেন্ট্রিকুলার ফিলিং হয়, এবং আমাদের ইন্সপিরেশনের সময় যে কার্ডিয়াক আউটপুট হয়, বলা আছে যে কার্ডিয়াক আউটপুট যেটা, সেটা সাধারণত ইন্সপিরেশনের সময় একটু কার্ডিয়াক আউটপুট কম পায়, ফলে সিস্টোলিক প্রেশার যেটা ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের যে ডিফারেন্স, সেটার সঙ্গে 10 মিলিমিটার মার্কারি কম হয়। কিন্তু যখন there is accumulation of fluid, large amount of fluid accumulated in the pericardial space, that is cardiac tamponade যখন সাধারণত হয়, তখন সাধারণত কি হবে, আমাদের এই যে আমাদের কার্ডিয়াক আউটপুট আরো কমে যাবে। অর্থাৎ আমাদের এই যে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, এটা অ্যাকোমোডেট করার জন্য, ফ্লুইড অ্যাকোমোডেট করার জন্য আমাদের যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা আছে, এই সেপ্টাম কি করবে, আমাদের লেফট ভেন্ট্রিকুলার দিকে ঠেলে দিবে। ফলে লেফট ভেন্ট্রিকুলার যে স্পেস ছোট হয়ে যাবে, ফলে লেফট ভেন্ট্রিকল থেকে স্বাভাবিকভাবে স্ট্রোক ভলিউম কমে যাবে, আউটপুট কমে যাবে। ফলে আমাদের এই যে ইন্সপিরেশন সময় যেটা অ্যাগ্রেভেট হবে, ইন্সপিরেশন সময় আরো আমাদের আউটপুট কমে যাচ্ছে। তাহলে আউটপুট কমে গেলে তখন আমাদের কি হবে, এই যে ইন্সপিরেশনের সময় যে আমাদের স্ট্রোক ভলিউম কমার জন্য, আউটপুট কমার জন্য আমাদের সিস্টোলিক বিপি যেটা আছে, আমাদের সিস্টোলিক বিপি কমে যাবে, এবং দেখা যাবে এটা 10 মিলিমিটার মার্কারের চেয়ে বেশি হবে, যেটাকে আমরা বলতেছি পালসাস প্যারাডক্সাস। যদিও এটা প্যারাডক্সিক্যাল না, এবং এটা পালসও না আসলে,
এটা আমি গত ক্লাসের সময় একটা আলোচনা করছিলাম। পালসাস প্যারাডক্সাস যদি আমরা বললাম টোটাল এটা মিসনাম্বার, পালসাসও মিসনাম্বার, প্যারাডক্সাসও মিসনাম্বার। এটা পালস আমরা দেখি না, এটা দেখি ব্লাড প্রেশার, এবং ব্লাড প্রেশার দেখি আমরা সাধারণত সিস্টোলিক ব্লাড প্রেশারটা দেখি, সরি, এবং সিস্টোলিক ব্লাড প্রেশারটা আমরা দেখি ইন্সপিরেশনের সময় দেখি, এবং ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের যে ডিফারেন্স এটা আমরা দেখি কতখানি আছে, এবং এটা যখন দেখি 10 মিলিমিটার মার্কারি বেশি হয় তখন আমরা এটাকে বলছি পালসাস প্যারাডক্সাস। যদি এটা পালস না, যদিও হ্যাঁ পালসের ভলিউমটা কমে যায়, এটা কিন্তু আমরা আসলে চেক করি ব্লাড প্রেশার। আর প্যারাডক্সাস যেটা বলা হয় উল্টা হয়ে যাওয়াটা বলে প্যারাডক্সাস, এখানে আসলে উল্টা হয় না, যেটা নর্মাল ফেনোমেনা যেটা হয় সেটা আসলে অ্যাগ্রেভেটেড হয়, সেটা এক্সাজারেটেড হয়, এটাকে আমরা বলছি পালসাস প্যারাডক্সাস। আচ্ছা, এখন আমরা একটা জিনিস, একটা যে শুধু পালসাস প্যারাডক্সাসকে আমরা কার্ডিয়াক টেম্পোনেন্ট হলে আমরা পাবো না অন্যান্য ক্ষেত্রে আমরা পেতে পারি? উই মে গেট পালসাস প্যারাডক্সাস ইন সাম আদার কন্ডিশনস দেন cardiac tamponade. What are the other conditions? Is that the severe COPD, a patient have chronic obstructive pulmonary disease, a patient has congestive heart failure, a patient has mitral stenosis, a patient has massive pericardial effusion, and you have severe hypovolemic shock, and the patient is obese, or there is tense ascites. এবং এই সব ক্ষেত্রে patient may have pulsus paradoxus even he or she not have constrictive pericardial or the pericardial tamponade, and conditions that can that can mask white pulsus paradoxus. আমরা যে নরমাল যে ফেজার পালসাস প্যারাডক্সাস যেটা আমরা বলতেছি হোয়াইট পালসাস প্যারাডক্সাস, এই কন্ডিশনটা যেটা আমরা বলতেছি যে পেরিকার্ডিয়াল টেম্পোনেটে আমরা পাই, কিন্তু কিছু কিছু কন্ডিশনে যদি থাকে, এই কন্ডিশনগুলো থাকে, আমরা যদিও পেশেন্ট হ্যাভ কার্ডিয়াক টেম্পোনেট but we may not get pulsus paradoxus. What are those conditions? These are the if patient has hypotension, if patient has pericardial adhesions, if patient has aortic regurgitations, if patient has atrial septal defect, or if patient has right ventricular hypertrophy. So these are the conditions when we may not get the features of white pulsus paradoxus as even the patient have pericardial tamponade. So pericardial tamponade হলেও এই কন্ডিশন গুলো থাকলেও আমরা pulsus paradoxus নাও পেতে পারি। And so what are the ECG findings? Already we have discussed. In a patient have tachycardia, patient have low voltage ECG, and patient have electrical alternates. Patient have pulsus alternates, electrical alternates. What is electrical alternates? There is a small among the voltage যেটা আছে, voltage small voltage এবং large voltage, এটাকে আমরা পাই অনেক সময় যে একটা small voltage আর low voltage। এবং কেন হয় এটা? যখন যেক্ষেত্রে অসিলেশন মুভমেন্ট, দ্যাট ইজ পেন্ডুলাম মুভমেন্ট, যেহেতু মানে এই হার্টটা কি হয় সমুদ্রের মতো পানির মধ্যে ভাসে, ভাসতে ভাসতে কখনো আমাদের চেস্ট ওয়ালের কাছে আসলে তখন দেখা যায় যে আমাদের ভোল্টেজটা বেশি হয়, যখন চেস্ট ওয়াল থেকে দূরে সরে যায় ভোল্টেজটা কম হয়, এটাকে আমরা বলছি ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। এবং পেশেন্ট মে হ্যাভ অ্যাট্রিয়াল অ্যারিথমিয়াস। এবং এক্সরেতে কি পাবো? স্বাভাবিকভাবে আমরা কার্ডিওমেগালি পাবো, as there is a huge collection of the fluid in the pericardial space. আর আমাদের বলছে how we can diagnosis, already we have discussed যে pericardial tamponade হলে আমরা ডায়াগনোস করতে পারি। যেমন ইসিজি তো আমরা বললাম অল্টারনেস, এক্সরেতে বললাম কার্ডিওমেগালি, ইকোকার্ডিওগ্রাফি is the gold standard investigation that can diagnose and confirm the cardiac tamponade. সেখানে কি হয়, আমরা ডায়াস্টলের সময় আমরা বলছি কি লেফট এট্রিয়াম রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল ডাইলেট করে, না হয় কি হবে ডায়াস্টলের সময় দেখা যাবে রাইট এট্রিয়ামে কোলাপস করবে, রাইট ভেন্ট্রিকল মে কোলাপস, কিন্তু যেহেতু রাইট এট্রিয়ামের যে থিন এবং এখানে লো প্রেসার বেড এবং রাইট ভেন্ট্রিকুলার যেহেতু লেফট ভেন্ট্রিকুলার সময় চেয়েও থিন, সুতরাং এই ক্ষেত্রে দেখা যাবে রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল কোলাপস করতেছে। এই কোলাপসিং ফিচার যেটা ইন ডায়াস্টল উই মে গেট ইন কেস অফ কার্ডিয়াক tamponade, আমরা এই ফিচারটা পেতে পারি। এবং আমাদের যদি ডায়াগনোসিস করার পরে আমরা ইভেন উই ক্যান ডায়াগনোসিস বাই সিটি আর এমআরআই অফ দ্য হার্ট করে আমরা আরো ডায়াগনোসিস কনফার্ম করতে পারো। হঠাৎ ডায়াগনোসিস করার পরে আমরা ট্রিটমেন্ট কি এবং পেরিকার্ডিওসেন্টেসিস পেরিকার্ডিওসিস এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ট্যাপিং করে পানি বাইর করে দিতে হবে, তা না হলে ইভেন পেশেন্ট মে ডাই হতে পারে ডিউ টু কার্ডিয়াক tamponade। তাহলে আমাদের এই মোটামুটি এই হলো আমাদের ডিসকাশন অ্যাবাউট দ্য পেরিকার্ডিয়াল এফিউশন এন্ড কার্ডিয়াক tamponade। এখন স্বভাবতই আমাদের যদি আমরা সামারাইজ করি যে আজকে যে হলো যে আমরা বলতেছিলাম যে
পেরিকার্ডিয়াল ডিজিজ সম্বন্ধে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা কার্ডাইটিস আলোচনা করছি এবং কার্ডাইটিস আলোচনা করার সময় পেরিকার্ডিটিস আলোচনা করার সময় আমরা বলছি যে পেরিকার্ডিটিসের ফলে there may be some complications like pericardial effusion or cardiac tamponade or long standing pericardial effusion may lead to the development of constrictive pericarditis. আজকে আমরা যে কমপ্লিকেশন যেটা বললাম যে কার্ডাইটিসের পেরিকার্ডিটিসের কমপ্লিকেশন হলো পেরিকার্ডিয়াল ইফিউশন এবং হলো কার্ডিয়াক টেম্পোনেট আলোচনা করলাম। পেরিকার্ডিয়াল ইফিউশনের মধ্যে পেরিকার্ডিয়াল ইফিউশন ক্যান কজ দ্য কার্ডিয়াক টেম্পোনেট, যখন আমাদের পেরিকার্ডিয়াল ইফিউশন র্যাপিডলি কালেকশন হবে অথবা পেরিকার্ডিয়াল ইফিউশন যে স্লোলি লার্জ অ্যামাউন্ট অফ পেরিকার্ডিয়াল ইফিউশন যখন কালেকশন হবে, যখন সেটা কম্প্রেস করবে আমাদেরকে হার্টকে, তখন এবং সিগনিফিক্যান্টলি যখন কম্প্রেস করবে এবং যখন আমরা বললাম যে আসলে ইন্ট্রাপেরিকার্ডিয়াল প্রেসার যখন 50 মিলিমিটার মার্কের বেশি হবে তখন সাধারণত কম্প্রেস করে এবং এই ক্ষেত্রে আমরা সেই কন্ডিশনকে বলছি কার্ডিয়াক টেম্পোনেট। এবং কার্ডিয়াক টেম্পোনেট একটা অ্যাকুট ইমার্জেন্সি কন্ডিশন এবং এই ইমার্জেন্সি কন্ডিশনের রোগী যখন আসবে তখন অবশ্যই আমাদেরকে পেরিকার্ডিয়াল সিনথেসিস করে দিতে হবে ইন কেস অফ কার্ডিয়াক টেম্পোনেট। এবং এটা আমরা সাধারণত ডায়াগনোসিস করবো কি, কনফার্ম ডায়াগনোসিস করতে পারবো ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে। এবং ইকোকার্ডিওগ্রাফি যখন দেখবো আমরা ডায়াস্টলের সময় যেখানে রাইট এন্ট্রি আমার রাইট ভেন্ট্রিকেল ডিস্টেনশন হওয়ার কথা সেখানে না হয়ে যখন কলাপসিং হবে তখন আমরা কনফার্ম করতে পারবো দিস পেশেন্ট হ্যাভ কার্ডিয়াক টেম্পোনেট। আচ্ছা, আর হলো পেরিকার্ডিয়াল ইফিউশনের অনেক বললাম যে there are a lot of causes that can cause pericardial effusion, সেটা ভাইরাল কজ হতে পারে, ব্যাকটেরিয়াল কজ হতে পারে, তার ইনফেক্টিভ নিওপ্লাজম হতে পারে, কান্ট্রি টিস্যু ডিজিজ হতে পারে, রেডিয়েশন হতে পারে, নিওপ্লাজম হতে পারে, মেটাবলিক কজ হতে পারে, ইভেন কার্ডিয়াক মাইগ্রাল ইনফ্রাকশন ক্যান কজ দ্য পেরিকার্ডিয়াল ইফিউশন। So there are a lot of causes of pericardial effusion এবং পেরিকার্ডিয়াল ইফিউশন। সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিস বললাম যে একইভাবে ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, চেস্ট এক্সরে, ইভেন কার্ডিয়াক এমআরআই এবং সিটি অফ দ্য হার্টের মাধ্যমে, কার্ডিয়াক সিটির মাধ্যমে, এবং সাথে সাথে আমাদের কিছু আন্ডারলাইং যে কারণগুলো বের করার জন্য কিছু ব্লাড টেস্ট বা সাম আদার ইনভেস্টিগেশনস উই মে নিড টু ডায়াগনোস দ্য আন্ডারলাইং কজ অ্যাজ ওয়েল টু কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ দ্য পেরিকার্ডিয়াল ইফিউশন। সো এইভাবে আমরা আসলে পেরিকার্ডিয়াল ইফিউশন ডায়াগনোসিস করবো। এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে তো বলছি যদি মাইল্ড অ্যাসিম্পটোমেটিক হয় তাহলে কোনো কিছু লাগবে না, আর যে আন্ডারলাইং কজের চিকিৎসা করলে হবে। আর যদি আন্ডারলাইং কজ প্রমিনেন্ট থাকে সেটা তো চিকিৎসা করাই লাগবে। আর যদি মডারেট টু সিভিয়ার পেরিকার্ডিয়াল ইফিউশন হয় তাহলে পেশেন্টের ডায়াগনোসিস করার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ট্রিটমেন্ট পারপাসে, থেরাপিউটিক পারপাসে আমাদের পেরিকার্ডিয়াল সেন্টেসিস বা পেরিকার্ডিয়াল ট্যাপ বলে সেটা আমাদের করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় পেরিকার্ডিয়াল ট্যাপ বা পেরিকার্ডিয়াল সেন্টেসিস করে আমরা পেরিকার্ডিয়াল ফ্লুইড যেটা আছে সেটাও ইনভেস্টিগেশন পাঠাইতে হবে। এটা হলো যে ট্রানজিটেড টু এক্সুডেট ডিফারেন্সিয়েট করার জন্য আর টু ফাইন্ড আউট দ্য আন্ডারলাইং কজেস বাই করার জন্য অনেক ক্ষেত্রে বেশ কয়েকটি টিউবারকুলোসিস আমরা পিসিআর করে বা অ্যাডা টেস্ট বলে এই টেস্টের মাধ্যমে আমরা উই ক্যান কনফার্ম দ্য পেরিকার্ডিয়াল causes of pericardial effusion, especially tuberculosis. So I think we can stop here now. So thank you all for patient sharing.